আজকে আমরা কেমিক্যাল বন্ডিং এর লাস্ট ক্লাস মানে প্রিভিয়াস ইয়ার আলোচনা করব। আমরা প্রিভিয়াস ইয়ার আলোচনা করতে গিয়ে এমন নয় যে আমি প্রতিটা জিনিস আবার শুরু থেকে শেখাবো, কারণ শেখানোর ক্লাসগুলো তো আগে হয়ে গেছে। আজকে আমি জাস্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো, যে দেখবো যে হ্যাঁ কিরকম টাইপের প্রশ্ন আসছে এবং কোন কোশ্চেনগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা বিগত চ্যাপ্টারগুলোতেও করে এসেছি। এবং আজকে দেখা যাবে কিছু পার্টিকুলার টাইপ অফ কোশ্চেন আছে যেগুলো বারবার রিপিট হচ্ছে, পার্টিকুলার কনসেপ্ট যে আছে সেগুলো বারবার রিপিট হচ্ছে, সেগুলোই আমরা আলোচনা করব। যেমন বলেছে নিচের কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন হবে। দেখতে পাচ্ছি O2 প্লাস O2 O2 মাইনাস O2 2 মাইনাস। আগের দিন মলিকুলার অরবিটাল থিওরি অক্সিজেনের করলাম। মলিকুলার অরবিটাল থিওরি অক্সিজেনের করানোর সাথে সাথে অক্সিজেন O2 O2 প্লাস O2 সিঙ্গেল মাইনাস O2 2 মাইনাস, একটা সুপার অক্সাইড একটা পারঅক্সাইড, একটা অক্সিজেন মলিকিউল আয়ন আর একটা অক্সিজেন মলিকিউল, এগুলোর বন্ড অর্ডার বার করেছি। বন্ড অর্ডার মানে নাম্বার অফ বন্ডস বেশি, যত বন্ড অর্ডার বাড়বে বন্ড লেন্থ তত ছোট হবে। এগুলোর মধ্যে আমাকে দেখে নিতে হবে কার বন্ড অর্ডারটা সব থেকে কি, যার বন্ড অর্ডারটা সব থেকে বেশি। তাহলে বন্ড অর্ডার যদি সব থেকে বেশি হয় বন্ধন দৈর্ঘ্য কি হয়ে যাবে, সর্বনিম্ন হয়ে যাবে। উল্টো উল্টো, তাহলে আগের দিন এটা যেটা করা হলো, আমি অক্সিজেনের ওই জায়গার ছবিটা তুলে রেখে দিয়েছি, সেই ছবিটা আমি একবার দেখিয়ে দিই। আমি তো আজকে আর সিগমা 1 সিগমা 1 স্টার এরকম করে করে সমস্তটা দেখাবো না। আগের দিনের ক্লাস এমওটির ক্লাসটা এমওটির ক্লাসটা দেখতে পাবি, এর আগের ক্লাসটা, তাহলেই বুঝতে পেরে যাবি কিভাবে করতে হবে। আমি তাও একবার ছকটা দেখিয়ে দিচ্ছি। এমওটি তোর নাইট্রোজেনেরটাও লাগবে, অক্সিজেনেরটাও লাগবে, দুটোই লাগবে। অক্সিজেনের বন্ড অর্ডার কেন 2, O2 প্লাসের বন্ড অর্ডার কেন 2.5, মাইনাসের কেন 1.5, O2 2 মাইনাসের কেন 1, এই জিনিসগুলো আগের দিন আলোচনা করে দিয়েছি। কিভাবে দেখতে হয় সেটাও বলে দিয়েছি, দেখতে ইন দ্য সেন্স ক্যালকুলেট করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কার বন্ড অর্ডার সব থেকে বেশি, O2 প্লাসের। তাহলে বন্ধন দৈর্ঘ্য সব থেকে ছোট কার হবে, O2 প্লাসের। এই সবগুলোই দিতে পারে, স্থায়িত্ব দিতে পারে, বন্ধন দৈর্ঘ্য দিতে পারে, বন্ধন বিয়োজন দিতে পারে। শুধুমাত্র অক্সিজেনের দেবে তা না, আরেকটা জিনিসও বলেছিলাম, O2 মাইনাসটাকে সুপার অক্সাইড বলতে পারে। বলতে পারে মানে কি, ওটাকে সুপার অক্সাইডই বলে। O2 2 মাইনাসকে আমরা পারঅক্সাইড বলি পরীক্ষাতে। O2 মাইনাস বা O2 2 মাইনাস না বলে সুপার অক্সাইড, পারঅক্সাইড এভাবেও বলতে পারে। তাহলে সেক্ষেত্রে যেন চিনতে পারিস, পারঅক্সাইড মানে হচ্ছে O2 2 মাইনাস, সুপার অক্সাইড মানে হচ্ছে O2 মাইনাস। এবার সেম জিনিসটা নাইট্রোজেনের জন্য হতে পারে। নাইট্রোজেনের কি জন্য কি হবে, N2 N2 প্লাস N2 মাইনাস N2 2 মাইনাস। বন্ড অর্ডার স্ট্রেংথ দেখতে পাচ্ছিস 3 2.5 2.52। এবার স্থায়িত্বর ক্ষেত্রে যেটা দেখা যাবে, বাকিগুলোর ক্ষেত্রে যাদের বন্ড অর্ডার সেম, বন্ড অর্ডার যাদের সেম সেইগুলোতে এরা ইকুয়াল হয়েছে। কিন্তু স্থায়িত্বর ক্ষেত্রে দেখা যাচ্ছে N2 প্লাসটা বেশি স্থায়ী দেন N2 মাইনাস, যদিও বন্ড অর্ডার একই। তার কারণটা হচ্ছে নাইট্রোজেন N2 মাইনাসে অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রনটা বেশি N2 মাইনাসে, তাই অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন বেশি হলে তার স্টেবিলিটি কম হবে। ওই জন্য এখানে একটু চেঞ্জ আসছে, তাই এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে। অক্সিজেনে তো এই প্রবলেমটা ছিল না, মানে দুটো সেম বন্ড অর্ডারে দুটো স্পিসিস আসেনি। তাহলে অক্সিজেন এবং নাইট্রোজেন দুটোর জন্যই কিন্তু এটা পড়তে হবে, এবং এগুলো কিভাবে করতে হয় মলিকুলার অরবিটাল থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে, ওই ক্লাসটা দেখতে হবে। তাহলে কোথায় আছে অ্যান্সার আমি সেগুলো বলে দিচ্ছি। নেক্সট কোশ্চেনের দিকে যদি যাই, বলেছে নিচের কোনটি, হ্যাঁ আরেকটা কোশ্চেন, যে টপিকটার উপর তোদের পরীক্ষাতে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে, আমি সেটা বলে দিই, তলায় লিখি। একটা দেখতে পাবি মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরির উপর প্রচুর কোশ্চেন করবে, এমওটির উপর প্রচুর কোশ্চেন আসবে, ঠিক আছে। আর কিসের উপর কোশ্চেন আসবে, ফাজান্স রুল। আর কিসের উপর কোশ্চেন আসবে, ফাজান্স রুলের উপর কোশ্চেন আসবে। এখানে লেখাটা ঠিক করে হচ্ছে না এই পিডিএফটার উপর, তার জন্য এরকম হয়ে গেছে। যাই হোক, এমওটি আর ফাজান্স রুল কিন্তু ভালো করে করতে হবে, প্রতি ইয়ারেই একটা করে ফাজান্স রুলের কোশ্চেন আসে। এবং এই ফাজান্স রুলটা ভালো করে করতে হবে, কারণ এস ব্লক আর পি ব্লক, এস ব্লকে তোর এবং পি ব্লকে তোর কি বলি বল না, সমযোজী ধর্ম, আয়নিক ধর্ম, এটার উপর কোশ্চেন আসবে, যেটা ফাজান্স রুল থেকেই আসছে। ওই চ্যাপ্টারে তো আর আবার নতুন করে ফাজান্স রুল পড়াবে না কেউ, বলবে ফাজান্স রুল আগের চ্যাপ্টার দেখে নাও। বা পিরিয়ডিক প্রপার্টিজের ট্রেন্ডগুলো পিরিয়ডিক প্রপার্টিজ চ্যাপ্টার দেখো, এখানে জাস্ট তার অ্যাপ্লিকেশন মানে নেক্সট চ্যাপ্টারে যেটা হবে আর কি। আচ্ছা, নিচের যৌগগুলির মধ্যে সর্বাধিক সমযোজী চরিত্রকে প্রদর্শন করে। তুই যদি দেখিস, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এটা SN4+, আয়রন 2+, এবং ক্যালসিয়াম হচ্ছে 2+। তাহলে এখানে SN টিনের উপর +4 চার্জ রয়েছে। তাহলে +4 চার্জ আমরা কি করি, ফাই বার করি। ফাই মানে হচ্ছে চার্জ বাই রেডিয়াস রেশিও, তাই তো। ফাই মানে হচ্ছে চার্জ বাই রেডিয়াস রেশিও। তাহলে টিনের উপর পজিটিভ চার্জটা এতটাই বেশি হাই, তাহলে চার্জ বাই, একবার লিখে দিচ্ছি, ফাই ইকুয়াল টু আমরা চার্জ বাই রেডিয়াস রেশিও বার করছি। তাহলে ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের রেডিয়াস, তো চার্জ বাই রেডিয়াস রেশিওটা যার বাড়বে, মানে ফাই যার বাড়বে, তার পোলারাইজিং পাওয়ার বাড়বে। পোলারাইজিং পাওয়ার বাড়বে সেই ক্যাটায়নটার,
অবশ্যই এটা পোলারাইজিং পাওয়ার ক্যাটায়নে, তাহলে ক্যাটায়নে পোলারাইজিং পাওয়ার বাড়বে, ক্যাটায়নে যত পোলারাইজিং পাওয়ার বাড়বে সে অ্যানায়নের ইলেকট্রন ডেনসিটিতে তত ডিস্টরশন আনবে এবং সেই ইলেকট্রন ডেনসিটিটাকে নিজের অরবিটালের সাথে ওভারল্যাপ করানোর চেষ্টা করবে। দ্যাট মিন্স সমযোজী ধর্ম বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তাহলে যার যে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বেশি সেই মলিকিউলটাতে সমযোজী ধর্ম বেশি। তাহলে SN4+ স্টেটে রয়েছে, SN4+ স্টেটে রয়েছে, এটার মানেটা হচ্ছে ওখানে চার্জ বেড়েছে, মানে 5 বেড়েছে। তাহলে SN এর ওই SN4+ ওই ক্যাটায়নটার পোলারাইজিং পাওয়ার বেশি, যার ফলে SN4+ মানে সরি SNCl4 এটা হয়ে যাচ্ছে সর্বাধিক সমযোজী চরিত্র। নিচে NH3 এবং H2O কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা একই হলেও বন্ধন কোণের মান ভিন্ন হয় কেন? আগের দিন যে এতবার করে বলা হলো সেই কোশ্চেনটাই, H2O আর NH3। তাহলে NH3 তুই যদি সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন বার করিস, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কিভাবে এমনি বক্স করে করে কিভাবে হাইব্রিডাইজেশন করতে হয় সেসব তো দেখিয়েছি। পরীক্ষাতে তাড়াতাড়ি কি করে করব, হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন 5 প্লাস 3 8 মানে 4, তাহলে 4 মানে এখানেও হাইব্রিডাইজেশন আসছে sp3। কিন্তু যদি লোন পেয়ার বার করি 4 - 3 একটা লোন পেয়ার, sp3 মানে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল জিওমেট্রিতে একটা লোন পেয়ার মানে পিরামিডাল। মলিকিউলার শেপ আসছে টেট্রাহেড্রাল তার জিওমেট্রি, কারণ লোন পেয়ারটাকে ইনক্লুড করলে এটা টেট্রাহেড্রালই। এবার লোন মলিকিউলার যখন আমরা শেপ বলি তখন আমরা কি করি, তার লোন পেয়ারটাকে বাদ দিয়ে দিই, তাহলে এটা পিরামিডাল। বেশ, বন্ড অ্যাঙ্গেলের কথাই আসছি এবং বারবার বলেছি, যারা পুরনো VSEPR এর ক্লাসগুলো দেখেছিস তাদের কাছে তো সাথে সাথেই অ্যান্সার করে ফেলেছিস, আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। এটা হাফ ইন্টু অক্সিজেনের 6 মোনোভ্যালেন্ট দুটো হাইড্রোজেন, তাহলে এখানেও 4, দেখ হাইব্রিডাবিটাল 4 মানে sp3 হাইব্রিডাইজেশন। লোন পেয়ার বার করলে কত হবে, 4 - 2 মানে দুটো লোন পেয়ার, তাহলে 4 - 2 দুটো লোন পেয়ার মানে অক্সিজেন টেট্রাহেড্রাল জিওমেট্রি, টেট্রাহেড্রাল জিওমেট্রিতে দুটো লোন পেয়ার, অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন আমি যদি এরকম করে লিখি, এটা পিরামিডাল। তাহলে এখানে যেটা হয়, একটা লোন পেয়ার থাকার ফলে এই লোন পেয়ারগুলো বন্ড পেয়ারকে রিপালশন করে, যার ফলে এই বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় 107.3 ডিগ্রি। এখানে দুটো, এখানে LP-LP রিপালশন আছে, LP-LP রিপালশনের সাথে সাথে LP-BP রিপালশন আছে। তাহলে এখানে একটা এক্সট্রা রিপালশন বেড়েছে, লোন পেয়ারের সাথে লোন পেয়ার রিপালশনটা বেড়েছে। আমরা জানি লোন পেয়ার রিপালশন সব থেকে বেশি, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার, যার ফলে এই বন্ড অ্যাঙ্গেলটা আরো একটু কমে যায়, কমে গিয়ে কত হয় 104.5 ডিগ্রি। তাহলে তোর উত্তরটা কি হবে, প্রথমে NH3 এবং H2O দুজনেরই হাইব্রিডাইজেশন দেখালি sp3, দুজনের হাইব্রিডাইজেশন sp3, তাহলে হাইব্রিডাইজেশন একই, কিন্তু সেন্ট্রাল অ্যাটমে অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার, অক্সিজেনে দুটো লোন পেয়ার, সাইডে শেপটা ড্র করে দিলি, দিয়ে বললি এখানে লোন পেয়ার বন্ড পেয়ার, শুধু অ্যামোনিয়াতে শুধু লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আছে, তাই বন্ড অ্যাঙ্গেলটা ট্রু টেট্রাহেড্রাল যে অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট সেখান থেকে একটু সামান্য কমে 107.3 ডিগ্রি পর্যন্ত এসেছে। কিন্তু ওয়াটার মলিকিউলে দুটো লোন পেয়ার থাকার ফলে ওখানে লোন পেয়ার একটা নতুন রিপালশন এসেছে, লোন পেয়ার রিপালশন হয়েছে, যেটা লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনকে আরো বাড়িয়েছে, যার ফলে অ্যাঙ্গেলটা আরো একটু লোয়ারিং হয়ে 104.5 ডিগ্রি পর্যন্ত নেমে এসেছে। এটাই তার উত্তর। তাহলে এগুলো ক্লাসে বারবার করানো হয়েছে, এবার নতুন করে এক্সপ্লেনেশনে কিছু নেই। যদি ভালো করে না বুঝতে পারিস, VSEPR ক্লাস 1 ক্লাস 2 মানে পার্ট 1 পার্ট 2 হাইব্রিডাইজেশন পার্ট 1 পার্ট 2 দেখলেই বুঝতে পারবি। আর এই অক্সিজেনের বন্ড লেন্থ ওটা মলিকুলার অরবিটাল থিওরি ক্লাস দেখবি, তাহলেই হবে। দুটি বর্ধিত অষ্টক যোগের উদাহরণ আমরা সবাই জানি, বারবার করিয়েছিলাম যখন অক্টেট এক্সপানশন, অক্টেট রুলকে ভায়োলেট করছে এরকম দেখিয়েছিলাম, অক্টেটকে এক্সপানশন করছে PCl5 SF6 বর্ধিত, আর যদি অক্টেট রুলের কম হতো তাহলে BF3 হতো, BeCl2 হতো। আচ্ছা, NO3 আয়নের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা কি বার করে দেখিয়েছিলাম আগের দিন, ওই নাইট্রোজেন যে কম্পাউন্ডগুলো ছিল সেগুলো বার করে দেখে নিতে বলেছিলাম, আজকে তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। NO3-, তাহলে NO3- এর সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন কি করে বার করব, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হচ্ছে হাফ ইন্টু 5, নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্স ইলেকট্রন নেগেটিভ চার্জ আছে বলে একটা, তাহলে 6 ডিভাইডেড বাই 2 3, দ্যাট মিন্স sp2 হাইব্রিডাইজড। ঠিক আছে, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। এবং শেপটা কিরকম টাইপের ভাবে থাকে, কটা বন্ড আছে, কোথায় নেগেটিভ চার্জ আছে, এগুলো সব VSEPR হাইব্রিডাইজেশনের লাস্ট ক্লাসে দেখিয়েছি, তো সেখানে দেখে নিবি। হাইব্রিড হলো এটা। এবার অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক, যেখানে আপনি হাইড্রোজেন বন্ড মানে হাইড্রোজেন বন্ড যেটা লাস্ট ক্লাস, এই ক্লাসের আগের যে ক্লাসটা যেখানে হাইড্রোজেন বন্ডটা শেখালাম, ডাইপোল মোমেন্ট এন্ড হাইড্রোজেন বন্ডিং, ওই ডাইপোল মোমেন্ট এন্ড হাইড্রোজেন বন্ডিং এর যে ক্লাসটা হলো সেই ক্লাসে আমি হাইড্রোজেন বন্ডিংটা বোঝানোর পর কিছু কোশ্চেন করিয়েছিলাম। সেই কোশ্চেনের মধ্যে H2O লিকুইড, H2S কেন গ্যাসীয়, প্যারানাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল এই কোশ্চেনটা করিয়েছি, যেমন এটাই দেখ অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল স্ফুটনাঙ্কের কি ব্যাপারটা হয়। আর একটা ওয়াটার মলিকিউল দেখিয়েছিলাম, আমি সব কটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এসেছে এবং ওগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা পরের বছর অর্গানিকেও পড়বি।
তাহলে কি হচ্ছে অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল। এই যে অর্থোনাইট্রোফেনলে ইন্ট্রামলিকিউলার অন্ত আণবিক ইন্ট্রা নিজের সাথে নিজেই বন্ড করছে, তাহলে একটা সিঙ্গেল মলিকিউল। কিন্তু আমি যদি প্যারানাইট্রোফেনলের কথা বলি, প্যারানাইট্রোফেনল একটা প্যারানাইট্রোফেনল তার পাশে প্যারানাইট্রোফেনলের সাথে, এইটা তার পাশের সাথে, এটা তার পাশের সাথে, এরকম করে অনেক হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। অনেক হাইড্রোজেন বন্ড তৈরি করে তাহলে কি হবে, এটাকে ফুটিয়ে মানে বয়েল করে গ্যাসের স্টেটে নিয়ে যেতে গেলে অনেক হাইড্রোজেন বন্ড ব্রেক করতে হবে। অনেক হাইড্রোজেন বন্ড ব্রেক করতে গেলে অনেক বেশি এনার্জি লাগবে, সেটাই বলেছে। তাহলে কি হয়েছে, অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক প্যারানাইট্রোফেনলের থেকে কম হয়ে গেছে। এটা আগের দিন বুঝিয়েছি ভালো করে, তো দেখে নিবি। এখানে তার অ্যান্সার লেখা রয়েছে, হাইড্রোজেন বন্ডিং যেখানে রয়েছে, হাইড্রোজেন বন্ডিং শেষ হওয়ার পর বেশ কিছু কোশ্চেনিয়ার দেওয়া আছে তোর বইয়ে, সেখানে এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে 2023-এ এরকম টাইপের কোশ্চেন এসেছে। আবার 22-এ দেখ ফাজাল সুলের কোশ্চেন আবার এসেছে, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটা সমযোজী প্রকৃতি সর্বাধিক। তাহলে সবগুলোতেই অ্যানায়নটা সেম আছে, ক্লোরিন। আমি অ্যানায়ন নিয়ে ভাবছি না, ক্যাটায়নটাকে নিয়ে, ক্যাটায়নের চার্জের কথা তুই যদি ক্যাটায়ন আকারে সবগুলোকে ভাবিস, তাহলে দেখা যাবে এটা +1, এটা +2, এখানে দেখা যাবে এটা +3, এটা দেখা যাবে +3 এবং কার্বন দেখা যাবে +4, তুই যদি ক্যাটায়ন আকারে ভাবিস। এবার এটা দেখ সবকটা সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট। সেকেন্ড পিরিয়ডে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এইভাবে সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টগুলো আছে। নোবেল গ্যাসটা বাদ দিলে লেফট টু রাইটে গেলে কি হয়, একটা সিঙ্গেল পিরিয়ডে লেফট টু রাইটে গেলে অ্যাটমিক সাইজটা কমে যায়, মানে রেডিয়াসটা কমে যায়। কেন কমে যায়, পিরিয়ডিক টেবিল দেখবি। তাহলে কমে গেলে কি হবে, আবার সেই ফায়ার প্রশ্নে যদি কমে যায়, তাহলে দেখ লেফট টু রাইটে যত যাবো রেডিয়াস কমছে, লেফট টু রাইটে যত যাবো রেডিয়াস কমছে। ফাইয়ের সাথে রেডিয়াস কিভাবে সম্পর্কযুক্ত, ইনভার্সলি। তাহলে যদি আমার রেডিয়াস কমে, ফাই কি হবে, বাড়বে। তাহলে প্রথম কথা, লিথিয়াম থেকে কার্বন অবধি যখন গেছি, আমার রেডিয়াস ছোট হয়েছে মানে ফাই বেড়েছে, পোলারাইজিং পাওয়ার বেড়েছে মানে সমযোজী ধর্ম বাড়বে। তো লিথিয়াম থেকে কার্বনের দিকে সমযোজী ধর্ম বাড়লো, বুঝলাম। এবং আরো একটা ফ্যাক্টর আছে, লিথিয়ামে সিঙ্গেল প্লাস, বেরিলিয়াম 2+, কার্বন বোরন 3+, আর কার্বনকে 4+ ভাবলে চার্জটাও তো বেড়েছে। চার্জ বাড়লেও আমার কি হবে, ফাইটা ফার্দার বাড়বে। তাহলে ফাইটা যদি ফার্দার বাড়ে, পোলারাইজিং পাওয়ার আরো বাড়ছে, পোলারাইজিং পাওয়ার আরো বাড়লে আরো কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে। তাহলে ওখানে সবথেকে বেশি কোভ্যালেন্ট কে হয়ে যাবে, CCl4, অবভিয়াস অ্যান্সার। CCl4 আমার সবথেকে বেশি কোভ্যালেন্ট হবে। কোনটি দ্বিমেরু ভ্রামক সর্বাধিক, BeH2। আগের দিন এগুলো সব করেছি, আগের দিনে পিডিএফটা আমি সেভ করে রাখলে বেটার হতো, সেভ করে রাখিনি, ঠিক আছে। BeH2 সবকটা মলিকিউলকে আমি আরেকবার ড্র করি, আগের দিন দেখিয়েছি, আজকে জাস্ট আমি ড্র করে বলে দেবো, তাহলেই হবে। BeH2, হ্যাঁ, তাহলে দিস ইজ ইউর BeH2। এখান থেকে বেরিলিয়াম থেকে হাইড্রোজেনের দিকে, কারণ বেরিলিয়ামটা হচ্ছে মেটাল টু হাইড্রোজেন, এই দিকে যাবে, কারণ এদের মাথায় ডেল্টা নেগেটিভ করে থাকবে, এখানে ডেল্টা পজিটিভ। তাহলে দেখ ডাইপোল মোমেন্ট 0, কারণ এই মোমেন্টকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। দেন কি দিয়েছে, CH4, CH4 সবারই বন্ড মোমেন্ট, এদিক থেকে এদিকে বন্ড মোমেন্ট, বন্ড মোমেন্ট এই নিচের তিনজনে যাদের রয়েছে তাদের রেজাল্টেন্ট মোমেন্টটা নিচের দিকে, এই রেজাল্টেন্ট মোমেন্ট আর এই মোমেন্টটা একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। এখানেও μ0। আর কি আছে, NH3 আর NF3, যেটা এমনিও হট কোশ্চেন। লোন পেয়ার NH3 যদি বলি, তাহলে ডাইপোল মোমেন্ট এই তিনটের এদিকে, আর লোন পেয়ারটা উল্টো দিকে। কি ড্র করে ফেললাম, হাইড্রোজেন লিখেছি তো, ফ্লুরিন তো নয়। তাহলে এই মোমেন্টগুলো এদিকে, তাহলে এই মোমেন্টগুলো এদিকে, নাইট্রোজেনের দিকে, কারণ নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, উল্টো ড্র করে ফেলেছিলাম। আর এটার এদিকে, তাহলে এরা তিনজন উপরের দিকে, এটাও উপরের দিকে। তাহলে সবগুলো এটাকে নিয়ে ইন্টেন্সিফাই করে μ8টা কোন দিকে হচ্ছে, μ8টা মানে রেজাল্টেন্ট মোমেন্টটা উপরের দিকে, তাহলে এটা মোমেন্টটা বেশি। এবার যেটা আমি আগের বার ভুল করে মোমেন্টটা উল্টো দেখিয়ে ফেলেছিলাম, সেটা ফ্লুরিন। তাহলে সেটা ফ্লুরিনের জন্য, তাহলে ফ্লুরিনের জন্য যদি আমরা ড্র করি, তাহলে কিরকম দেখতে পাবো, তিনটে ফ্লুরিন, এরা এখন নাইট্রোজেন থেকে ফ্লুরিনের দিকে উল্টো দিকে টানবে, আর লোন পেয়ারটা এদিকে। তাহলে এদের তিনজনের মোমেন্ট নিচের দিকে, এদের তিনজনের রেজাল্টেন্ট মোমেন্ট নিচের দিকে, এটা উপরের দিকে। তাহলে একটা অপরটাকে ক্যান্সেল আউট করার চেষ্টা করবে, মানে μ8টা মানে রেজাল্টেন্ট যে মোমেন্টটা সেটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। রেজাল্টেন্ট মোমেন্টটাকে কি করবে, সেটাকে কমিয়ে দেবে। আর এখানে কি হচ্ছে, যেটা রেজাল্টেন্ট মোমেন্ট সেটাকে বাড়াচ্ছে, কারণ সবগুলোই উপরের দিকে। তাহলে হাইড্রোজেন টু নাইট্রোজেনের দিকে মোমেন্ট এবং নাইট্রোজেন টু লোন পেয়ারের মোমেন্ট সব একই দিকে, তাহলে যোগ হয়ে যাচ্ছে। এখানে নাইট্রোজেন টু লোন পেয়ারের মোমেন্ট আর এখানে নাইট্রোজেন টু ফ্লুরিনের দিকে মোমেন্ট একে অপরের উল্টো দিকে, তাহলে একে অপরকে ক্যান্সেল আউট করার চেষ্টা করবে। মোমেন্টটাকে কমাবে, মোমেন্টটাকে বাড়াবে, দুটোই নট ইকুয়াল টু 0, কিন্তু মোমেন্টটা সবথেকে বেশি কোথায়, NH3 তে। তাহলে মোমেন্ট কোথায় হবে, দ্বিমেরু ভ্রামক সর্বাধিক NH3 হয়ে গেল এখানে কোশ্চেন। এগুলো সব করানো,
এবার CO3 আয়নের সকল CO বন্ধন দৈর্ঘ্য সমান কেন তা গঠন সংকেত দিয়ে ব্যাখ্যা করো। রেজোনেন্স মনে কর, বলেছিলাম রেজোনেন্সটাকে মোটামুটি আমরা বুঝেছি, আরো ডিটেলে রেজোনেন্স বুঝতে হবে। আমরা জিওসি যখন পরের সেমিস্টারে পড়তে শুরু করব, জিওসি পড়তে শুরু করলেই টোটাল জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে CO3 এর শেপটা ভালো করে বলা হয়েছে, দেখ CO3 সি ডবল বন্ড ও একদিকে আছে নেগেটিভ নেগেটিভ, এই দুটো অক্সিজেন। এই রেজোনেন্স কি হয়, এই নেগেটিভ চার্জ এখানে পড়লো, এই বন্ডটা খুললো, তাহলে পরের রেজোনেটিং স্ট্রাকচার আমাদের ডবল হেডেড অ্যারো দিয়ে দেখাবি পরীক্ষাতে। এই অক্সিজেনটা নেগেটিভলি চার্জ হবে, এটা ডাবলি বন্ডেড, এই অক্সিজেনটা নেগেটিভ চার্জ। এবার এই অক্সিজেনটা এখানে পড়লো, এটাকে খুলে দিল। এর পরের যে রেজোনেটিং স্ট্রাকচার হবে, তিনটাকে কি এক লাইনে ধরাতে পারবো দেখি দাঁড়া। দেখা যাচ্ছে এত দূর অবধি দেখা যাবে, ঠিক। এটাকে একটু সরিয়ে নিয়ে আসি, সরিয়ে নিলাম। এবার তারপরের রেজোনেটিং স্ট্রাকচারটা যদি ড্র করা হয়, এটা যেটা দেখালাম, এটা তো ডবল বন্ডেড অক্সিজেন যেমন আছে, এই দিকের অক্সিজেনটা হয়ে যাবে ডবল বন্ডেড, সরি ডবল বন্ডেড তো ওই দিকটা নেই, ওই দিকটা নেগেটিভলি চার্জ আছে, তো সরি এটা তো নেগেটিভলি চার্জ আছে। এই অক্সিজেনটা এখন ডবল বন্ডেড হলো, আর এই অক্সিজেনটা নেগেটিভলি চার্জ হয়ে গেল। এটাকে সরিয়ে নিয়ে চলে আসি, দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ দেখতে তো পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তাও আমি সরিয়ে নিয়ে চলে আসি। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে এর তিনটে রেজোনেটিং স্ট্রাকচার। এতে রেজোনেন্স হাইব্রিড যদি ড্র করা হয়, এতে রেজোনেন্স হাইব্রিড কেমন দেখতে লাগবে, ব্র্যাকেট দিয়ে দিলি, ইকুইভ্যালেন্ট টু সাইন দিলি, পাশে জায়গা থাকলে পাশে লেখ, পাশে জায়গা না থাকলে নিচে লেখ। তাহলে প্রতিটাতে কার্বনের সাথে অক্সিজেনগুলোর সিগমা বন্ডটা ইনট্যাক্ট থেকেছে, তাই তো, সিগমা বন্ডটা ইনট্যাক্ট, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। সিগমা বন্ডটা ইনট্যাক্ট থাকলেও ভালো করে দেখ, তুই যে কোনো একটা অক্সিজেনকে নিয়ে যদি ভাবিস, এই কার্বন অক্সিজেন মানে যেটা স্ট্রেট লাইনে আছে, একবার ডবল, বাকিগুলো তো সিঙ্গেল। তাহলে বলেছিলাম তিনটে যে রেজোনেটিং স্ট্রাকচার ব্র্যাকেটের ভিতরে যারা, তিনটে রেজোনেটিং স্ট্রাকচার ইন্ডিভিজুয়ালি আমার CO3 আয়নকে এক্সপ্লেন করতে পারে না। CO3 টা এদের হাইব্রিড কিছু একটা জায়গায় আছে, মানে এদের মাঝামাঝি কোনো জায়গা আছে যেটা অরিজিনাল। তাহলে ডবল সিঙ্গেল সিঙ্গেল, তাহলে এই ডবলও আছে বা সিঙ্গেল আছে, তাহলে মাঝামাঝি কোনো একটা জায়গায়, তাহলে সেই বন্ডটাকে আমরা এরকম ডট ডট দিয়ে দেখাই। বাকি অক্সিজেনগুলোরও তাই, তাহলে সেই বন্ডটাকে আমরা ডট ডট দিয়ে দেখালাম, সেই বন্ডটাকে আমরা ডট ডট দিয়ে দেখালাম, ঠিক আছে। এবার চার্জ দেখ, দুটো নেগেটিভ চার্জ তিনটে অক্সিজেনের মধ্যে ভাগ হয়েছে, তাহলে প্রতি অক্সিজেনের মধ্যে কত করে চার্জ পড়ছে, -2/3 -2/3 -2/3 করে প্রতিটা অক্সিজেনে চার্জ পড়ছে। এবার এটা এদের মাঝামাঝি সিচুয়েশন। আমি যদি এখানে কার্বন অক্সিজেনের মধ্যে বন্ড অর্ডার বার করি, আমরা কি করে বার করি, কার্বন আর অক্সিজেন যদি এদের দুজনের মধ্যে ধরি, কার্বন আর অক্সিজেনের মধ্যে টোটাল যে যতগুলো রেজোনেটিং স্ট্রাকচার, টোটাল বন্ড কত, ওখানে দুটো বন্ড, এখানে একটা বন্ড, তার পাশেরটাই একটা বন্ড, টোটাল রেজোনেটিং স্ট্রাকচার কত, তিনটে, 4/3 মানে 1.33। এবং এই ক্যালকুলেশনটা বাকি যে দুটো অক্সিজেন পড়ে রয়েছে তাদের জন্য ট্রু। তাহলে কার্বন অক্সিজেনের মধ্যে ডবল বন্ড বা সিঙ্গেল বন্ড নেই, কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ড অর্ডারটা হচ্ছে 1.33। তাহলে তুই যদি এই ক্যালকুলেশনটা করে দিস, প্রথমে স্ট্রাকচারটা ড্র করতে হবে, রেজোনেটিং স্ট্রাকচারটা ভালো করে ড্র করে দিলেই তুই মার্কস পেয়ে যাবি। রেজোনেটিং স্ট্রাকচার ড্র করলি, লিখলি দ্য বন্ড অর্ডার, মানে বন্ড অর্ডার বাংলা কি, বন্ধন ক্রম, বন্ড অক্সিজেন ও কার্বনের মধ্যে বা কার্বন ও অক্সিজেনের মধ্যে বন্ধন ক্রম হলো 2+2+1/3 মানে 1.33, এবং এখানে প্রতিটা কার্বন অক্সিজেনের মধ্যে বন্ড অর্ডার হচ্ছে 1.33। রেজোনেন্সের ফলে প্রতিটা কার্বন অক্সিজেনের বন্ড অর্ডারটা সিঙ্গেলও নয় ডবলও নয়, তাদের মাঝামাঝি 1.33। এই রেজোনেন্স হওয়ার জন্য স্যার ওই রেজোনেন্স ওয়ার্ডটাই খুঁজতে চাইছে, এবং তুই যে এই স্ট্রাকচারটা ড্র করেছিস সেটাই দেখতে চাইছে। সো রেজোনেন্স স্ট্রাকচারের জন্য বা রেজোনেন্সের জন্য কার্বনেট CO3 আমার প্রতিটা বন্ধন দৈর্ঘ্যই কি সমান, আলাদা আলাদা নয়, একটা ডবল বাকি দুটো সিঙ্গেল এরকম নয়, সবগুলোই কি, সবগুলোই হচ্ছে আমার 1.33 বন্ড অর্ডার। আমি ছবি তুলে রেখেছি, বইয়ে দেওয়া রয়েছে, বইয়ের আমি জায়গাটা দেখাই, এই যে এটা, না এটা তো নয়, সরি একটু নিচে আছে, এই যে এটা। তাহলে বইয়ে রেজোনেটিং এইটা তুই ড্র করবি, জানো বাকি কথা যা লিখবি এইটা যেন খাতাতে থাকেই, এই রেজোনেন্সটাই টোটাল 1 2 3 4 এটা যেন থাকে। এবং এটা করার পর তোর বইয়ে পেজ উল্টাবি, দেখবি এটা বন্ধন ক্রম কি করে বার করা হয়। উদাহরণ 1 কার্বনেট আয়নের বন্ধন ক্রমটা, উদাহরণ 1 কার্বনেট আয়নের বন্ধন ক্রমটা ওরা কিন্তু দেখিয়েছে কিভাবে বার করা হয়, 1.33 এটা দেখালি, দিয়ে এখানে যে কথাগুলো লেখা রয়েছে কিছু কথা এখান থেকে লিখে দিলি, যে কার্বনেট আয়নের নিচের তিনটি গঠন সংকেত 1.3, রেজোনেন্স হাইব্রিড হচ্ছে 4, এই তিনটি গঠন কার্বন অক্সিজেনের একক বন্ধন এবং দ্বিবন্ধন দুটোই রয়েছে, তাহলে 1.43 1.20 দু ধরনের বন্ড অর্ডার থাকার কথা। কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে কার্বনেট আয়নের প্রত্যেকটা সি বন্ড লেন্থ হচ্ছে 1.28 অ্যামস্ট্রং করে,
কোনোটাতেই 1.43 বা 1.20 এরকম বন্ড অর্ডার এক্সিস্টেন্স নাই, যেটা কার্বন সিঙ্গেল বন্ড অক্সিজেন এবং কার্বন ডাবল বন্ড অক্সিজেনের লেন্থ সবগুলো এরকম হয়। এরকম কেন হয়? আদতে স্ট্রাকচারটা তিনটের রেজোন্যান্স হাইব্রিড আকারে থাকে। বাকি কথাগুলো আমি সব আগেও বলেছি, আজকে আমি জাস্ট রিক্যাপ করে দিলাম যে এখানে কোশ্চেনটা রয়েছে, এভাবে অ্যান্সারটা লিখবি। অ্যান্সার রাইটিং প্রসেসটা আমি দেখাচ্ছি, আমি থিওরি পার্টটা কিন্তু অত এখন আজকে বোঝানোর জায়গায় নেই, কারণ বুঝিয়ে এসেছি অলরেডি। আজকে আবার কি বোঝাবো? আজকে জাস্ট অ্যান্সার রাইটিংটা কিভাবে করবি পরীক্ষাতে সেটা নিয়ে আলোচনা করছি, এবং কিরকম কোশ্চেন পড়েছে তাহলে সেটা দেখলে বুঝতে পারবি যে কোন টাইপের কোশ্চেন আমাকে বেশি করে পড়ে যেতে হবে। আচ্ছা, NO2 সরলরৈখিক হলেও ধ্রুবীয় অণু কেন? N2O সরি, এটা আগের দিন রেজোনেন্স যখন ডাইপোল মোমেন্ট যখন করালাম এই কোশ্চেনটা করাতে বাদ চলে গেছে, সেটা হচ্ছে এটা এই কারণের জন্য। তুই যদি N2O মলিকিউল দেওয়া রয়েছে, N2O মলিকিউলের ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেন এরকম করে বন্ড থাকে, N ট্রিপল বন্ড N, নাইট্রোজেন থেকে অক্সিজেন একটা ডেটিভ বন্ড, আর এই নাইট্রোজেনের লোন পেয়ার, এটা হচ্ছে N2O এর স্ট্রাকচার। তাহলে কি হয়, নাইট্রোজেন টু অক্সিজেন একটা বন্ড মোমেন্ট কাজ করে, নাইট্রোজেন টু লোন পেয়ার একটা বন্ড মোমেন্ট কাজ করে, দুটো অপোজিট লোন মোমেন্ট কাজ করছে। তাহলে একটা মোমেন্ট আরেকটা মোমেন্টকে ক্যান্সেল আউট করার চেষ্টা করছে, তাহলে যেটা দেখা যাবে যে নাইট্রোজেন টু অক্সিজেনের বন্ড মোমেন্টটা নাইট্রোজেন টু লোন পেয়ার মোমেন্টের থেকে বেশি। তাহলে হায়ার মোমেন্ট থেকে লোয়ার মোমেন্ট বিয়োগ হয়ে যাবে, দিয়ে মিউ আর একটা রেজাল্টেন্ট নাইট্রোজেন টু অক্সিজেনের দিকে পাবি, যে ভ্যালুটা 0.17, অনেকটাই কম ভ্যালু আসছে। তাহলে এই কারণে সেই ব্যাখ্যাটাই রয়েছে। গঠন সরলরৈখিক, কিন্তু যেহেতু অক্সিজেন পরমাণুটি অণুটির এক প্রান্তে অবস্থান করে, তাই সরলরৈখিক হওয়া সত্ত্বেও এটি ধ্রুবীয়। নাইট্রোজেন টু অক্সিজেন বন্ধন ভ্রামক নিঃসঙ্গ জোট দ্বারা সৃষ্টিত ভ্রামকের বিপরীত দিকে ক্রিয়া করে, কিন্তু এর নাইট্রোজেন থেকে অক্সিজেন বন্ধন ভ্রামকের মান সামান্য বেশি হওয়ায় এক্ষেত্রে লব্ধি ভ্রামকের মান খুব কম। তাহলে হায়ার মোমেন্ট থেকে লোয়ার মোমেন্ট বিয়োগ হয়ে যাচ্ছে এবং আমরা 0.17 ডিবাই মতো ভ্যালু পাচ্ছি। এই কারণে তো এটা কিছু একটা ডাইপোল মোমেন্ট থাকে, হলেও ডাইপোল মোমেন্টের ভ্যালুটা এতটা কম, এটা অপেক্ষাকৃত কম ধ্রুবীয়, মানে কি বলবো, ডাইপোল মোমেন্ট বা বন্ডে পোলারিটিটা খুব কম, কারণ ডাইপোল মোমেন্টের ভ্যালুটা খুব কমে যাচ্ছে, কারণ দুটো মোমেন্ট অপোজিটে কাজ করছে। দেখে নিবি এটা, ঠিক আছে? বেশ, N2O, দেন N2 তিরস্চম্বক, নাইট্রোজেন তিরস্চুম্বকীয় কি হলেও O2 পরাচুম্বকীয় কেন? নাইট্রোজেন মানে তিরস্চুম্বকীয় মানে ডায়াম্যাগনেটিক ইন দ্য সেন্স এখানে কোনো অড ইলেকট্রন নেই, নাইট্রোজেন ইন দ্য সেন্স N2 অণু। হ্যাঁ, এটা কোন কি দিয়ে করবি? এটা মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে করবি, যে সিগমা 1s2 সিগমা 1s2 এমনি করে 14টা ইলেকট্রনকে তুই যখন অরবিটাল গুলোতে মানে মলিকুলার অরবিটালে প্লেস করবি, আগের দিন করে দেখিয়েছি, এমওটি ক্লাসটা দেখবি, ওখানে এগুলোই বলা হয়েছে। তাহলে ওখানে কোনো অড ইলেকট্রন নেই, কোনো অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাই নাইট্রোজেনটা তিরস্চুম্বকীয়। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখা যাবে যে আনপেয়ার্ড অরবিটাল আছে, মানে মলিকুলার অরবিটাল আছে। ওই অ্যাটমিক অরবিটাল ড্র করলে হবে না, মলিকুলার অরবিটাল ড্র করতে হবে, কারণ এটা মলিকিউল। তাহলে আনপেয়ার্ড অরবিটাল আছে, তাই ওটা প্যারাম্যাগনেটিক হয়ে যায়, আগের দিন আলোচনা করেছি। এবার 20-21 পরীক্ষা হয়নি, এখানে বলেছে কোনটাতে কার্বনের হাইব্রিডাইজেশন কি। হাইব্রিডাইজেশন করার ক্ষেত্রে আমরা একটা জিনিস, হাইব্রিডাইজেশন করার ক্ষেত্রে আমরা কিছু রুল লিখেছিলাম। তখন কি করে বলেছিলাম, কার্বনকে দেখেই আমরা হাইব্রিডাইজেশন বুঝে যাব। হাইব্রিডাইজেশন করানোর সময় ওখানে লিখেছি, হাইব্রিডাইজেশন পার্ট 1 দেখবি, তাহলেই বুঝতে পারবি কি লেখানো হয়েছে। না, কার্বন নিয়ে যদি 4টেই সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেই কার্বনটা sp3 হাইব্রিডাইজড। কার্বনের যদি একদিকে ডাবল বন্ড বাকি দুটো সিঙ্গেল, তাহলে সেটা sp2 হাইব্রিডাইজড। কার্বনের একদিকে ট্রিপল বন্ড বাকি একদিকে সিঙ্গেল বন্ড, ওটা sp হাইব্রিডাইজড। আরেকটাও স্পেশাল কেস হয়, কার্বনের দুদিকেই যদি ডবল বন্ড থাকে সেটাও sp হাইব্রিডাইজড হয়। ওই মলিকিউল তোকে এখন দেবে না, ওটাকে অলিন সিস্টেম বলে, অলিন মলিকিউল এখন দেবে না, তবে মেন তিনটে। তাহলে যে কার্বনের কি বলেছে, C2 আর C3 কার্বনের সংকরায়ন অবস্থা, C2 আর C3 কার্বনের সংকরায়ন অবস্থা, তুই যেদিক থেকে মার্কিং কর না কেন ব্যাপার একই। তাহলে 1 2 3 এদের অলিন দেবে না বলতে বলতে অলিনই দিয়েছে। যাই হোক, C2 মলিকিউলটার দিকে তুই যদি তাকাস, এটা কার্বনের একদিকে CH3 সাথে বন্ড করেছে, একদিকে হাইড্রোজেনের সাথে বন্ড করেছে, আর একদিকে ডবল বন্ডেড কার্বনের সাথে বন্ড করেছে। তাহলে বলেছিলাম একটা কার্বনের একদিকে ডবল বন্ড বাকি দুটো সিঙ্গেল যদি হয়, একটা কার্বনের একদিকে ডবল বন্ড এবং বাকি দুটো যদি সিঙ্গেল বন্ড হয়, তাহলে সেই কার্বনটা কি হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড। আর যে কার্বনের দুদিকেই ডবল বন্ড সেই কার্বনটা sp হাইব্রিডাইজড। তাহলে কি হবে, sp2 এবং sp, কারণ C2 C3 জানতে চাইছে, ওই C2 C3 লিখেছে মানে 2 নম্বর কার্বন 3 নম্বর কার্বন, ওই নাম্বারিংটা আবার একই। সর্বনিম্ন বন্ধন দৈর্ঘ্য একই কোশ্চেন ব্যাক করে এসেছে। নিচের ক্ষার ধাতুগুলি হাইড্রাইডগুলির কোনটি পিরিডিনের দ্রব্য? পিরিডিন হচ্ছে একটা অর্গানিক বেস, ঠিক আছে, বা সলভেন্ট নিয়ে চল, আপাতত দ্রব্য বলেছে, তাহলে সলভেন্ট। পিরিডিন কেমন দেখতে, বেনজিন রিং এর মতনই দেখতে, শুধু এখানে একটা কার্বনের জায়গায় একটা নাইট্রোজেন, বাকি বেনজিন রিং এ যেমন জানিস সেরকমই। এটা হচ্ছে তোর পিরিডিন, ঠিক আছে।
পিরিডিনকে আমরা PY লিখি এবং নাইট্রোজেনের লোন পেয়ার আছে বলে যখন সলভেন্ট আকারে ইউজ করি বা কোথাও রিঅ্যাকশন করি তখন আমরা এরকম করে পিরিডিন লিখি, দিয়ে পিরিডিন থেকে লোন পেয়ারটা যাচ্ছে এইভাবে দেখায়। এই পিরিডিন থেকে লোন পেয়ার যাচ্ছে মানে পিরিডিনে যে নাইট্রোজেন আছে তার লোন পেয়ার, এটা হচ্ছে পিরিডিন। এটা একটা অর্গানিক বেস, আপাতত অর্গানিক সলভেন্ট লিখছি। অর্গানিক সলভেন্ট, অর্গানিক সলভেন্ট যারা আছে বা অর্গানিক কম্পাউন্ড যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে নন পোলার। তাহলে নন পোলারে কে ডিসলভ হবে? নন পোলারে নন পোলারই ডিসলভ হবে। আর নন পোলার কোন টাইপের বন্ড হয়? নন পোলার বন্ড হয় কোভ্যালেন্ট। তাহলে দ্যাট মিনস যার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, দ্যাট মিনস যার নন পোলার নেচার বেশি, সে নন পোলার সলভেন্টে ডিসলভ হবে। কথাতেই আছে লাইক ডিসলভ লাইক, নন পোলার নন পোলারে ডিসলভ হবে, পোলার পোলারে ডিসলভ হবে। পোলার মানে আয়নিক, নন পোলার মানে হচ্ছে কোভ্যালেন্ট। এবার ওই মলিকিউলগুলোর মধ্যে পিরিডিনে দ্রবীভূত হবে মানে নন পোলার সলভেন্টে ডিসলভ হবে। তাহলে যার পোলার ক্যারেক্টার সবথেকে বেশি হবে, যার সমযোজী পোলার নয়, যার কোভ্যালেন্ট ক্যারেক্টার সবথেকে বেশি হবে তার নন পোলার ক্যারেক্টার তার মধ্যে বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি মানে নন পোলার নেচার বেশি, তাহলে নন পোলার সলভেন্টে ডিসলভ হবে। সবকটাই ক্লোরিন আছে, ক্লোরিন কি নিয়ে যায় না, লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস K প্লাস CS প্লাস, তাহলে চার্জও একই। তাহলে লিথিয়াম থেকে সিজিয়াম প্লাস অব্দি যদি যায় ওটা সেম গ্রুপ 1 এর বা যে কোনো গ্রুপের ওপর থেকে নিচে কি হয়, রেডিয়াসটা রেডিয়াসটা বড় হয়ে যায়। তো রেডিয়াসটা যদি বড় হয়ে যায় তাহলে লিথিয়ামের রেডিয়াসটা সবথেকে ছোট, এই যতগুলো ক্যাটায়ন আছে তো রেডিয়াসটা সবথেকে ছোট লিথিয়াম। তাহলে ফাইয়ের ভ্যালু কার সবথেকে বেশি? লিথিয়ামের, কারণ লিথিয়ামের রেডিয়াস সবথেকে ছোট, ফাই সবথেকে বেড়ে যাচ্ছে কারণ চার্জটা সবার একই। তাহলে সবথেকে পজিটিভ চার্জ হচ্ছে, সবথেকে ফাইয়ের ভ্যালু কার সবথেকে বেশি? লিথিয়ামের। তো লিথিয়ামের ফাই সবথেকে বেশি মানে পোলারাইজিং পাওয়ার বেশি, পোলারাইজিং পাওয়ার বেশি মানে কি হবে? সমযোজী ধর্ম সবথেকে বেশি হবে। সমযোজী ধর্ম বেশি হলেই পোলার সলভেন্টে ওটা গিয়ে সমযোজী ধর্ম বেশি মানে ওটা নন পোলারের দিকে চলে যাচ্ছে, মানেই সে নন পোলার সলভেন্টে গিয়ে ডিসলভ হয়ে যাবে। আচ্ছা, H2 মলিকিউল, H2 অণু কেন গঠিত হয় না? He2 কেন গঠিত হয় না? He2 গঠিত হয় না কারণ তখন বন্ড অর্ডারটা কি চলে আসে? বন্ড অর্ডারটা চলে আসে 0। আগের দিন দেখিয়েছি বন্ডিং এ দুটো ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং এ দুটো ইলেকট্রন, তাহলে 2 - 2 0 হয়ে যায়। আচ্ছা, বরফ জলে ভাসে কেন? তোর বইয়ে অ্যান্সার আছে। আমি আগের দিন মানে যখন হাইড্রোজেন বন্ডিং এর ক্লাসটা করেছি তার লাস্ট যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে বরফ জলে ভাসে কেন। কারণ ওয়াটার একটা সিঙ্গেল ওয়াটার মলিকিউল, সে টেট্রাহেড্রালি তার চারদিকে 4টে ওয়াটার মলিকিউলের সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে। প্রতিটা হাইড্রোজেন মলিকিউল, এই প্রতিটা ওয়াটার মলিকিউল আরো 4 জনের সাথে করবে টেট্রাহেড্রালি, সেটা আরো 4 জনের সাথে করবে। তাহলে এরকম একটা ওপেন কেজ লাইক স্ট্রাকচার, ওপেন স্ট্রাকচার লিখেছে, দ্যাট ইজ একটা ওপেন কেজ লাইক একটা স্ট্রাকচার তৈরি করে যার ভিতরে ভ্যাকেন্ট পজিশন, স্পেস থাকে। ওই ভ্যাকেন্ট স্পেস গুলোর জন্য আইসের ডেনসিটি ওয়াটারের থেকে কমে যায়, যেই কারণে আইস ওয়াটারে ফ্লোট করে। সেই কোশ্চেনটাই দিয়েছে বইয়ের ভিতরে, হাইড্রোজেন বন্ডিং পার করার পরে কোশ্চেন দেওয়া আছে, দেখে নিবি। বরফ জলে ভাসে কেন 1 নম্বরের কোশ্চেন পেয়ে যাবি। এবার তারপরে Cl2 আর CF2 এর মধ্যে কার বন্ধন কোণ বেশি এবং কেন, এটা আগের দিনে ক্লাস দেখবি। বলেছিলাম এখানে কিছু ব্যতিক্রমী ধর্ম আছে। VSEPR এর যখন তৃতীয় সূত্রকে লঙ্ঘন করে এরকম করে ব্যতিক্রমী বলা আছে। আমি যখন VSEPR পার্ট 1 পার্ট 2 বলেছি সেখানেও বলিনি, হাইব্রিডাইজেশন পার্ট 1 পার্ট 2 তেও বলিনি। এটা আমি গিয়ে বলেছি কোথায়? একদম এই ক্লাসের আগের যে ক্লাস, যেটা তোর আর কি ডাইপোল মোমেন্ট এবং ডাইপোল মোমেন্ট আর হাইড্রোজেন বন্ডিং এর ক্লাস, ওই টপিকগুলো শুরু করার আগে 30 মিনিটস এই VSEPR এর যে তৃতীয় সূত্র সেটা লঙ্ঘন হচ্ছে কেন, কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে বলেছিলাম। এখানে Cl2 আর CF2 এর বন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হবে হিসাব হচ্ছে 3টেই দেখে নিবি, H2O-টাকে নিয়েও দেখে নিবি। ওই সূত্রটা বলে সেন্ট্রাল অ্যাটমের রেসপেক্টে টার্মিনাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে বন্ড অ্যাঙ্গেলটা তত ছোট হয়ে যাওয়ার কথা। তাহলে বন্ড অ্যাঙ্গেলটা তত ছোট হয়ে যাওয়ার কথা যদি হয়, অক্সিজেন সবারই সেন্ট্রাল অ্যাটম, তাহলে অক্সিজেনের সাথে হাইড্রোজেন, তারপর ক্লোরিন, তারপর ফ্লুরিন, এইভাবে যদি ভাবিস, কারণ সেন্ট্রাল অ্যাটমের রেসপেক্টে যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে টার্মিনাল অ্যাটমের, প্রথমে হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম এদের মধ্যে, তারপরে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি, তারপরে ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে বন্ড অ্যাঙ্গেলটা কমে যাওয়ার কথা। তাহলে H2O তে বন্ড অ্যাঙ্গেল সবথেকে বেশি, তারপরে Cl2O, তারপরে F2O তে আসার কথা। কিন্তু ঘটনাটা হচ্ছে Cl2 এর বন্ড অ্যাঙ্গেলটা সবথেকে বেশি হয়ে যায় কেন? কারণ ক্লোরিনে ভ্যাকেন্ট d অরবিটাল আছে, অক্সিজেন তার ফিল্ড p অরবিটালের পূর্ণ 2p কক্ষকে ইলেকট্রনটাকে ক্লোরিনের ভ্যাকেন্ট 3d অরবিটালে ডোনেট করে, যার ফলে একটা p/d পাই বন্ড তৈরি হয়। পাই বন্ড তৈরি হয় মানে ওখানে ডবল বন্ড তৈরি হয়। ডবল বন্ড তৈরি হওয়ার ফলে ওই বন্ডে ইলেকট্রন ডেনসিটিটা বাড়ে, যে কারণে রিপালশন বাড়ছে, বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে।
এবার যদি F2 আর Cl2 এর মধ্যে আলোচনা করেছে, ওখানে কোনো ব্যাপার নয়, তুই বলবি অক্সিজেনের সাথে টার্মিনাল অ্যাটম হিসেবে ক্লোরিন আর অক্সিজেনের সাথে টার্মিনাল অ্যাটম হিসেবে ফ্লুরিন আছে। যখন ইলেকট্রোনেগেটিভ বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে টার্মিনাল অ্যাটমে, সেন্ট্রাল অ্যাটমের রেসপেক্টে টার্মিনাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে, বন্ড পেয়ারগুলো সেন্ট্রাল অ্যাটম থেকে তত দূরে থাকবে, যার ফলে বন্ড পেয়ার রিপালশন কমবে, রিপালশন কমলে বন্ড অ্যাঙ্গেলও কমবে। এবং এখানে 111 ডিগ্রি, এখানে 102 ডিগ্রি, এটা বললেই হবে। কিন্তু H2O এর সাথে তুলনা করার সময় তোকে পিপাই ডিপাই এই বন্ডিং এর কথাটা বলতে হবে। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা করেছি এর আগের ক্লাসটাতেই, এর এই যে আলোচনা করছি আগের ক্লাসে, হাইড্রোজেন বন্ডিং এর ক্লাসে শুরুতে বলেছি। 1,2 ডাইক্লোরো ইথিলিনের সিস এবং ট্রান্স আইসোমারের দ্বিমেরু ভ্রামকের পার্থক্য হয় কেন? কারণ দ্বিমেরু ভ্রামকের এই স্ট্রাকচারটা, সিস ট্রান্স জিওমেট্রির যে দ্বিমেরু ভ্রামক হয় স্ট্রাকচারটা, সেই দুটো ড্র করে দিতে হবে। এই যে এটা ট্রান্স হলে ক্লোরিন দুটো অপোজিটে টানছে, হাইড্রোজেন দুটো অপোজিট দিকে যাচ্ছে, ক্যান্সেল আউট করে যাবে। এখানে ক্লোরিন দুটো এই বরাবর যাচ্ছে, তাহলে রেজাল্টেন্ট মোমেন্ট মাঝ বরাবর, হাইড্রোজেন দুটো এই বরাবর যাচ্ছে, তাহলে এদের রেজাল্টেন্ট মোমেন্টও মাঝ বরাবর, তাহলে দুটো মোমেন্টই মাঝ দিয়ে যাচ্ছে, একে অপরকে যোগ হয়ে সামেশন হয়ে ডাইপোল মোমেন্টটা বেড়ে যাচ্ছে। এখানে ডাইপোল মোমেন্টটা 0, এখানে ডাইপোল মোমেন্টটা 1.686, এই কারণে বেড়ে যাচ্ছে। রিজনগুলো লেখা রয়েছে, এই কোশ্চেনটাই দিয়েছে, সিম্পল জিনিস, সিস ট্রান্সের ডাইপোল মোমেন্টের ডিফারেন্স, সিম্পল কোশ্চেনই দিয়েছে, কোনো কোশ্চেনটা জটিল কোশ্চেন নয়। যা আমি ক্লাস করিয়েছি এত, সেই ক্লাসগুলো যদি ভালো করে দেখিস। এবার বলছে কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা sp3d2, sp3d2 মানে 6টা সিগমা বন্ড করবে। এবার এই মলিকিউলগুলোকে তুই যদি দেখিস এক এক করে প্রতিটা মলিকিউলের হাইব্রিডাইজেশন আমি বার করে দেখিয়েছি, প্রত্যেকটা মলিকিউলের হাইব্রিডাইজেশন বার করে দেখিয়েছি। হাইব্রিডাইজেশন ক্লাস 2 দেখবি, তাহলেই বুঝতে পারবি। এখানে SF4 PCl5 এই দুটো মলিকিউলই sp3d হাইব্রিডাইজড, ঠিক আছে। SO4 2- হচ্ছে sp3 হাইব্রিডাইজড, শুধুমাত্র SF6 রয়েছে, SF6 হচ্ছে sp3d2 হাইব্রিডাইজড। আমি জানি বলে আমি মুখে মুখে বলে দিলাম, করে দেখালাম না। যদি কিভাবে করতে হয় হাইব্রিডাইজেশনের ফর্মুলা তো জানিসই, সেই ফর্মুলা ধরে ধরে দেখ। একটু আগেই আমি হাইব্রিডাইজেশন দুটো মলিকিউলে বার করলাম, এখানে এই মলিকিউলের হাইব্রিডাইজেশন এই যে বার করলাম sp3 এভাবে বার করেছি। তো এই জিনিসটা আগে ওই হাইব্রিডাইজেশনের যে পার্ট 2, সেই হাইব্রিডাইজেশনের পার্ট 2 ক্লাসে যতগুলো মলিকিউল দেখছি, প্রচুর মলিকিউলের হাইব্রিডাইজেশন আমি করে দেখিয়েছি, কিভাবে করতে হয় ফর্মুলা লিখিয়েছি। সো এই কোশ্চেনটা করার জন্য, যেটা আমি মুখে মুখে বলে ফেললাম হাইব্রিডাইজেশন, এই কোশ্চেনটা করার জন্য হাইব্রিডাইজেশন পার্ট 2 দেখতে হবে। এবার হঠাৎ করে হাইব্রিডাইজেশন পার্ট 2 দেখতে লাগিস না, আগে হাইব্রিডাইজেশন পার্ট 1 দেখবি, না পার্ট 2 কি বুঝবি, ওটার থেকেই কন্টিনিউয়েশন চলছে। আচ্ছা, নিচের কোনটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এলপি ও বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ ক্রিয়া সঠিক ক্রম? তাহলে সব থেকে বেশি রিপালশন কোথায় হয়? সব থেকে বেশি রিপালশন লোন পেয়ারে হয়। তাহলে কোন দুটো অপশনে লোন পেয়ার রিপালশনকে আগে দেখিয়েছে? এ আর ডি তে দেখিয়েছে, তাহলে বি আর সি প্রথমেই বাদ। তাহলে সব থেকে বেশি কি হয়? লোন পেয়ার হয়, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার হয়, তারপরে বন্ড পেয়ার হয়। এটাই ঠিক আছে। এখানে লোন পেয়ারের পর এলপির পর বিপি দেখিয়েছে, নিশ্চয়ই নয়। আণবিক অরবিটাল চিত্র এঁকে দেখাও যে O2 কেন পরাচুম্বকীয় হয়। আগের দিন দেখিয়েছি, ওই বক্স করে ড্র করবি, প্লেস করবি, তাহলেই হয়ে যাবে। CO3 2- ক্যানোনিক্যাল, আজকে দেখালাম। H2S অপেক্ষা H2S স্ফুটনাঙ্ক বেশি কেন হয়? কারণ H2O, শুধু আগের দিন বললাম, হাইড্রোজেন থাকতে হবে হাইড্রোজেন বন্ডিং এর জন্য, এবং তার সাথে ইফেক্টিভ হাইড্রোজেন বন্ডিং করতে পারে হাইড্রোজেনের সাথে ফ্লুরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এই তিনজন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি বন্ডেড থাকে হাইড্রোজেনের সাথে, তবেই হাইড্রোজেন বন্ডিং হয়। ওখানে H2S আছে, সালফারের ইলেকট্রোনেগেটিভিটিটা এতটা হাই নয় এবং সালফার সাইজে ছোটও নয় যে হাইড্রোজেনের সাথে, মানে বেসিক্যালি সালফার আর হাইড্রোজেন বন্ডটা একটা ইফেক্টিভ হাইড্রোজেন বন্ডিং করতে পারবে। হাইড্রোজেন বন্ডিং মানে এইটা আবার সাইডে আরেকটা HF মলিকিউলের সাথে ইন্টারঅ্যাকশন করে, দ্যাট ইজ হাইড্রোজেন বন্ডিং। তাহলে এটাও আবার হাইড্রোজেন বন্ডিং, এর আগের ক্লাসে আলোচনা করেছি, এটা বইয়েও দেওয়া রয়েছে। তাহলে H2O তে যেহেতু হাইড্রোজেন বন্ডিং করতে পারে H2O, সেই কারণে H2O এর বয়েলিং পয়েন্টটা বেশি হয়ে যায় দেন H2S, কারণ H2S কোনো হাইড্রোজেন বন্ডিং করতে পারে না। এটার কাউন্টার একটা কোশ্চেন হতে পারে, রুম টেম্পারেচারে H2O লিকুইড, কিন্তু অক্সিজেনেরই গ্রুপে সালফার আছে, সালফার সেম টাইপের কম্পাউন্ড H2S করছে, H2S কেন রুম টেম্পারেচারে গ্যাসিয়াস? এটাও এর কাউন্টার কোশ্চেন, কিন্তু উত্তর একই, হাইড্রোজেন বন্ড। বেশ, বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন, আবার এই অক্সিজেনেরটা বারবার দিচ্ছে দেখেছিস, তাহলে অক্সিজেনের মলিকুলার অরবিটাল থিওরি ভালো করে করবি। I3- এ কেন্দ্রীয় I পরমাণু সংকরায়ন অবস্থা করে দিয়েছি। এই I3- বলেছিলাম ইম্পর্টেন্ট, I3- এর করে দিয়েছি, এবং এটা sp3d হাইব্রিডাইজেশন হয়, করে দিয়েছি। আমি আজকে মুখে মুখেই করে দিলাম, আমি আর করে দেখালাম না, কারণ করে দিয়েছি হাইব্রিডাইজেশন পার্ট 2, ঠিক আছে। দেন Sn2+ Sn4+ এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান সমান না ভিন্ন ব্যাখ্যা করো। তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করেছি, ডাইপোল মোমেন্ট যখন বলছি, ডাইপোল মোমেন্টের আগে ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে আরেকবার আলোচনা করেছি। ইলেকট্রোনেগেটিভিটির মেন আলোচনাটা কোথায় হয়েছে? পিরিয়ডিক প্রপার্টিজে হয়েছে। এখানে ইলেকট্রোনেগেটিভিটিটা আবার একবার আলোচনা করেছি, এবং ওখানে বলেছিলাম যখন সেন্টার অ্যাটম বা যে অ্যাটম নিয়ে বা আয়ন নিয়ে আলোচনা করছি, তার পজিটিভ চার্জ মানে জারণ অবস্থা পয়েন্টটা দেখবি, অক্সিডেশন নাম্বার।
বা অক্সিডেশন স্টেট। জানার অবস্থাটা মানে মাথায় চার্জটা পজিটিভে যদি বাড়ে তাহলে তার ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তাহলে SN2+ থেকে SN4+ এর পজিটিভ চার্জটা বেশি, পজিটিভ চার্জ বেশি মানে ওর ইলেকট্রন চাহিদা বেশি। দ্যাট মিনস SN4+ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, মানে তড়িৎ ঋণাত্মক। আণবিক তত্ত্ব থেকে হিলিয়াম বন্ড হাইড্রোজেন প্লাসের দেখাও, তাহলে কিভাবে ক্যালকুলেট করবি? এগুলোকে ভয় পাওয়ার কিছুই নেই, সিম্পল কোশ্চেন। তুই তো থিওরি যা শিখেছিস ওটার উপরেই হবে, নতুন কিচ্ছু হবে না। কি দিয়েছে? হিলিয়ামের সাথে হাইড্রোজেন আছে, পজিটিভ সাইন দিয়েছে, তাহলে এই মলিকিউলটার জন্য করতে দিয়েছে। হিলিয়ামে টোটাল ইলেকট্রন কত? হিলিয়ামে টোটাল ইলেকট্রন দুটো, হাইড্রোজেনের টোটাল ইলেকট্রন কত? একটা। তাহলে এখানে টোটাল দুটো একটা মিলে কত হলো? দুটো আর একটা মিলে হলো তিনটে ইলেকট্রন। পজিটিভ চার্জ মানে আরো একটা কমে গেল, তার মানে টোটালে দুটো ইলেকট্রন। তাহলে এখানে যদি আমি একটা করে দুজনের 1s করে ধরি, তাহলে এটা আমার নেমে এসে, তাহলে এটা যদি আমার সিগমা 1s হয়, এটা যদি সিগমা স্টার 1s হয়, তাহলে টোটালিটিতে তো দুটো ইলেকট্রন, তাহলে বন্ডিং এই দুটো বসবে, তাহলে বন্ড অর্ডার হবে 2 - 0/2, তাহলে বন্ড অর্ডার আসবে 1। ওখানে হিলিয়ামের সাথে হাইড্রোজেনের একটা বন্ডই দেখিয়েছে, দিস ইজ ইওর বন্ড অর্ডার 1। এইভাবে ক্যালকুলেট করতে হবে, অ্যান্টি বন্ডিংটা ফাঁকা। এটা হচ্ছে বন্ড অর্ডার। আচ্ছা, জলের অণু সর্বাধিক কতগুলো হাইড্রোজেন বন্ড করতে পারে? 4টে। আমরা পড়ে এসেছি কাল থেকে এসবই পড়া হচ্ছে। হাইড্রোজেন টোটাল কতগুলো, ওয়াটার কতগুলো করতে পারে? এতগুলো। বলেছে সান্দ্রতার ক্রম। সান্দ্রতা মানে হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি ওয়ার্ডটা ভালো করে বুঝবি। লিকুইড স্টেট তো কেমিস্ট্রি থেকে নেই, ফিজিক্সে প্রচুর লিকুইড স্টেট পড়তে হবে, তো সেখানে সান্দ্রতা ব্যাপারটা বুঝবি। তবে বোঝানোর ক্ষেত্রে আমি যদি বলি, সান্দ্রতা মানে হচ্ছে যে লিকুইডের মলিকিউল টু মলিকিউল অ্যাট্রাকশন ফোর্সটা যত বেশি হবে তার সান্দ্রতা তত বেশি হবে। এটার মানে ওয়াটার, একটা ওয়াটারের মধ্যে দিয়ে তুই যদি আঙ্গুল চালাস, যত সহজে আঙ্গুলটা চালাতে পারবি যদি সর্ষের তেলের মধ্যে দিয়ে আঙ্গুলটা চালাস এরকম করে, নিশ্চয়ই সর্ষের তেলে আঙ্গুলটা চালাতে তোকে বেশি শক্তি লাগবে। তার মানে এটা কি বোঝায়? সর্ষের তেলটা বেশি পুরু, তাই না? মনে হয় না পুরু? তার মানে সর্ষের তেলে ফ্লো হওয়ার ক্ষমতাটা একটু কম, ওয়াটার বেশি জোরে ফ্লো করবে। তাহলে কি সর্ষের তেলে মলিকিউলগুলোর অ্যাট্রাকশন ফোর্সটা বেশি দেন ওয়াটার, তাহলে সেক্ষেত্রে ওইটার সান্দ্রতাটা বেশি বলবো। এখানে কি করে বুঝবো সান্দ্রতা বেশি? অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহলে যত বেশি OH থাকবে তত বেশি সে হাইড্রোজেন বন্ড করতে পারবে অন্য অক্সিজেন বা অ্যালকোহলের যে অক্সিজেন সেন্টার আছে সেখানে। তাহলে যেখানে তিনটে অ্যালকোহল আছে এর একটা মলিকিউলই তিনটে হাইড্রোজেন বন্ড করার ক্ষমতা রাখে। তিনটে হাইড্রোজেন বন্ড মানে এই মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি, মলিকিউল টু মলিকিউল, তাহলে তার সান্দ্রতাটাও বেশি হবে। হিলিয়াম প্লাসের বন্ধনক্রম এই আমার বলার কিছু নেই, বই দেখবি কি করে বার করতে হয়, মলিকুলার অরবিটাল থিওরি। কোনটি পরাচুম্বকীয় নয়? অড ইলেকট্রন দেখতে হবে। SnCl2 আয়নীয় হলেও SnCl4 সমযোজী কেন? কারণ SnCl2 তে Sn হচ্ছে 2+ আর SnCl4 এ Sn হচ্ছে 4+। 4+ মানে চার্জ বেশি, চার্জ বেশি মানে পোলারাইজিং পাওয়ার বেশি, পোলারাইজিং মানে ফাই বেশি আর কি। পোলারাইজিং পাওয়ার বেশি মানে অ্যানায়নে ডিস্টরশনও বেশি করবে, সমযোজী ধর্মও বাড়বে। বেসিক ফাজান্স রুল। NaCl, MgCl2, AlCl3 যৌগগুলির মধ্যে গলনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখ, আমরা জানি যেখানে আয়নিক বন্ডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো বেশি হয় দেন সমযোজী বন্ধন, ঠিক আছে? সমযোজী বন্ধনে থেকে সমযোজী বন্ধন থেকে আয়নীয় বন্ধনে যেসব যৌগগুলো আবদ্ধ তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ভ্যালু বেশি হবে। তাহলে এখানে দেখতে হবে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, কার আয়নিক ক্যারেক্টার বেশি। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তাহলে এরা সেম পিরিয়ড বরাবর, ঠিক আছে? কারণ থার্ড পিরিয়ড। তাহলে সোডিয়ামের এখানে +1, ম্যাগনেসিয়াম +2 আর অ্যালুমিনিয়াম হচ্ছে +3, সেম পিরিয়ডে। তাহলে লেফট টু রাইটে যাচ্ছে, তাহলে লেফট টু রাইটে যদি যায় সাইজ কমছে মানে রেডিয়াস কমছে। রেডিয়াস যদি কমে তাহলে ফাই বাড়ে, আবার চার্জও বাড়ছে তাহলেও ফাই বাড়ে। তাহলে সব থেকে বেশি ফাই কার? অ্যালুমিনিয়াম 3+। অ্যালুমিনিয়াম 3+ এ ফাই বেশি মানে পোলারাইজিং পাওয়ার বেশি। পোলারাইজিং পাওয়ার যদি বেশি হয়ে যায় অ্যালুমিনিয়ামে, তাহলে ওখানে কি হয়ে যাচ্ছে? কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে। কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লে কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লে গলনাঙ্ক কমে যাবে। গলনাঙ্ক তাহলে কার বেশি সব থেকে? NaCl। ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, লোয়ার টু হায়ার, মানে বেসিক্যালি এটা আমি নিম্নক্রমে সাজানো হয়ে গেল। NaCl থেকে MgCl2, AlCl3 নিম্নক্রমে সাজানো হয়ে গেল। ঊর্ধ্বক্রমে সাজানো মানে উল্টোটা লিখবি, AlCl3 সব থেকে কম, তারপরে MgCl2, তারপরে NaCl, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। কিভাবে লিখবি হয় এটাই খুঁজতে এসেছিলাম। তাহলে উল্টো করে লিখবি। আমি ওখানে যেটা দেখিয়েছি NaCl কে আগে দিয়ে শুরু করেছি, মানে আমি নিম্নক্রমে লিখেছি। ঊর্ধ্বক্রমে দেখাতে বলেছে, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম, সব থেকে কম মাঝেরটা, তারপরে সব থেকে বেশিটা। এভাবে দেখিয়ে দিবি।
NF3 LC এর মধ্যে কোনটি বেশি ধ্রুবীয় কেন? এক্ষুনি আলোচনা করলাম, বইও আগের দিনও বলেছি। PCl5 এর অস্তিত্ব আছে কিন্তু NCl5 এর অস্তিত্ব নেই কেন? PCl5 এর অস্তিত্ব আছে, PCl5 কেন ভেরিয়েবল ভ্যালেন্সি দেখিয়েছিলাম কেন? PCl5 এ ফসফরাসে তো 3s2 3p3, ফসফরাসের 3d অরবিটালটা ভ্যাকেন্ট, ফসফরাস তার 3s এর ইলেকট্রনটাতে 3d তে ট্রান্সফার করতে পারে, যার ফলে সে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি করতে পারলো, মানে অরবিটাল 5টা আনপেয়ার্ড অরবিটাল এলো। ওই 5টা আনপেয়ার্ড ইলেকট্রন যে আছে অরবিটাল, ওইখানে 5টা কোভ্যালেন্ট বন্ড করে PCl5 করতে পারে, কিন্তু NCl5 কেন হয় না? কারণ নাইট্রোজেনের 2s2 2p3, যার ভ্যালেন্সিয়ালে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, তার d এক্সিস্ট করে না, d প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 থেকেই স্টার্ট হয়। তাহলে নাইট্রোজেনের যেহেতু d নেই, নাইট্রোজেন তাই কোনো তার 2s2 এর যে ফিল্ড মানে ডাবলি ইলেকট্রনটা বা পেয়ার্ড আপ ইলেকট্রনটা, সেটাকে কোনো হায়ার এনার্জি অরবিটালে জাম্প করিয়ে আনপেয়ার্ড করতে পারছে না, এবং ভ্যালেন্সি মানে 5টা আনপেয়ার্ড ইলেকট্রনও বাড়াতে পারছে না, যার ফলে যে ওর ভ্যালেন্সি 5 আসবে। এই হচ্ছে ব্যাপার। ছবিটা আমি আর ড্র করছি না, এখানে ছবি দেখানো আছে। এই যে নাইট্রোজেনের এই 2s এর ইলেকট্রনটা কোথাও জাম্প করানোর অপশন নেই, কিন্তু ফসফরাস তার 3s এর এই পেয়ার্ড ইলেকট্রনটাকে 3d তে জাম্প করানোর একটা অপশন আছে, এটাই। আচ্ছা, আর কি বলেছে? BaSO4 জলে অদ্রাব্য কেন? BaSO4 জলে অদ্রাব্য কারণ BaSO4 এটা একটা আয়নীয় যৌগ, আয়নীয় যৌগগুলো ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে। ক্রিস্টালাইটিস কি জিনিস বুঝিয়েছি, তাহলে ক্রিস্টালাইটিস কি জিনিস বুঝতে গেলে কেমিক্যাল বন্ডিং এর প্রথম ক্লাস, যেখানে আয়নীয় যৌগ বলেছিলাম। তাহলে ক্রিস্টাল স্ট্রাকচার যখন বা ক্রিস্টালাইটিস যখন তৈরি হয়, আয়নীয় যৌগগুলো সে কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে দেয়, দিয়ে স্টেবিলাইজড হয়। এবার জলে গুলতে গেলে কি হবে? তার ক্রিস্টাল স্ট্রাকচারটাকে ব্রেক করতে হবে। তাহলে ক্রিস্টাল স্ট্রাকচারটা যদি অত্যধিক স্টেবল হয়, সে জলে গিয়ে দ্রবীভূত হতে চাইবে না। তাহলে BaSO4 এর ল্যাটিস শক্তি অর্থাৎ Ba2+SO2 আয়নগুলিকে কেলাস থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় শক্তি এর দ্রাবকায়ন শক্তি বা হাইড্রেশন শক্তি অপেক্ষা অনেক বেশি। তার মানে ক্রিস্টাল ল্যাটিসটা এতটাই স্টেবল, জলে গিয়ে হাইড্রেশন হওয়ার ফলে ওই অতটা পরিমাণ এনার্জি প্রোভাইডই কেউ করছে না যে ওর ক্রিস্টাল স্ট্রাকচারটা ব্রেকডাউন করবে। ক্রিস্টাল স্ট্রাকচারটা যদি ব্রেকডাউন করার মতো এনার্জি না পায়, তাহলে ক্রিস্টাল স্ট্রাকচার ব্রেকডাউন হবে না, ক্রিস্টাল স্ট্রাকচার ব্রেকডাউন না হলে আয়ন তৈরি হবে না, আয়ন তৈরি না হলে জলে গুলবে না, সোজা হিসাব। হলো 2015 সংকরণ অবস্থা এবং আকারের পরিবর্তন। CH4 আর C2H6, CH4 এবং C2H6 আমি যদি ড্র করি, তাহলে দেখ কি আমরা কি জানি, কার্বনের 4টেই যদি কোভ্যালেন্ট বন্ড এক্সিস্ট করে, কার্বন যদি চারদিকেই 4টে কোভ্যালেন্ট বন্ড করে, তাহলে কার্বনটা কি? sp3 হাইব্রিডাইজ, তাহলে এটা CH4, বাকি ফাঁকা জায়গাগুলোতে হাইড্রোজেন আছে, ঠিক আছে। আর C2H6 মানে কার্বনের সাথে কার্বনের বন্ড রয়েছে, C2H6 কার্বনের সাথে কার্বনের বন্ড, দুটো হাইড্রোজেন, তাহলে এই প্রতিটা বন্ডে এগুলো তো হাইড্রোজেন, তাহলে এদিকে 3টে হাইড্রোজেন, এদিকে 3টে হাইড্রোজেন, তাহলে এদিকে C3 তাহলে C2H6, এটা CH4। তাহলে এখানেও দেখ কার্বনের চারদিকে 4টে সিঙ্গেল বন্ড, চারদিকে 4টে সিঙ্গেল বন্ড, দ্যাট মিন 4টে সিগমা বন্ড, এখানেও কার্বনের 4টে সিগমা বন্ড। তাহলে এখান থেকে এখানে যদি কনভার্ট হয়, কার্বনের হাইব্রিডাইজেশন সেই sp3 ছিল, sp3 থাকছে। নেক্সট যেটা অপশন হবে আমার যেটা মনে আছে, সেটা অলরেডি ওখানে না গিয়ে আমি লিখে দিই, যেটা চেঞ্জ হচ্ছে BF3 থেকে, তুই BF3 থেকে যখন BF4 মাইনাসে যাচ্ছিস, সেটা আমি করিয়েও দিয়েছিলাম, BF4 মাইনাসে যখন যাচ্ছিস তখন BF3 তে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, BF4 মাইনাসে হাইব্রিডাইজেশন হবে sp3, এটাই আসলে চেঞ্জ হচ্ছে, এটাই অ্যান্সার। কিভাবে হচ্ছে হাইব্রিডাইজেশন পার্ট 2 দেখবি, হাইব্রিডাইজেশন পার্ট 2 তে এক্সপ্লেনেশন আছে, আজকে জাস্ট আমি অ্যান্সারটা বলছি। আর বাকি অপশনগুলো দেখ, বাকি অপশনগুলো তুই যদি NH3 NH4+ নাম্বার হাইব্রিডাইল বার করবি, দুটোই sp3 আসবে, H2O এবং H3O+ দুটোতেই অক্সিজেন হাইব্রিডাইজেশন বার করবি, sp3 আসবে। তাহলে সবগুলো ABD এগুলো সব sp3 থেকে sp3 তেই কনভার্ট হচ্ছে, শুধু BF3 থেকে BF4 মাইনাসটা sp2 থেকে sp3 তে কনভার্ট হচ্ছে। হাইব্রিডাইজেশন পার্ট 1 পার্ট 2 ভালো করে দেখতে হবে, এটার জন্য হাইব্রিডাইজেশন দেখতেই হবে, কারণ হাইব্রিডাইজেশন দেখতে হবে শুধুমাত্র এই চ্যাপ্টারে অ্যান্সার করবো স্যার 2 নাম্বার পাওয়ার জন্য আমি দেখবো না দুটো ক্লাস, 1.5 ঘন্টা 3 ঘন্টা আমি দেখবো না, অর্গানিকও হবে না, অর্গানিকে গিয়ে ভুগবি কি হবে। বিভিন্ন বন্ড অর্ডার দেখে নিবি, যৌগগুলির মধ্যে কোনটা ধ্রুবীয় নয়, কোনটা ধ্রুবীয় নয় দেখে নিবি, কোনটা ধ্রুবীয় আমি দেখে বুঝতে পারছি BF3টা, বাকিগুলো নয়। N2O একটু আগেই দেখলাম লিনিয়ার হলেও ধ্রুবীয়, H2O তো ধ্রুবীয়ই বেন্ট শেপ, NF3 ধ্রুবীয় দেখানো হলো, যদিও ডাইপোল মোমেন্টটা কমে যায়, একে অপরকে ক্যান্সেল আউট করার চেষ্টা করে, মানে হায়ার টু লোয়ার বিয়োগ হবে, তাতেও ওটা ধ্রুবীয়, কিছু না কিছু ডাইপোল মোমেন্ট আছেই। আর BF3 ক্ষেত্রে কি, BF3 তে ডাইপোল মোমেন্টটা 0, সব আগের ক্লাসে করানো হয়েছে। NH3 ও H2O অণুগুলি sp3 সংক্রামিত হওয়া সত্ত্বেও বন্ধন কোণ সুষম চতুস্তলকী অপেক্ষা কম কেন? বললাম আজকের শুরুতেই। H2+ এর বন্ডটা কি, মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে করবি। NH4+, এই 4টে মলিকুলের সংকরায়ন কিরকম হয়? NH4+ আমি করিয়ে দিয়েছি, NH4+ তুই যদি বার করে, আমি করিয়েও দিয়েছি, তুই যদি হাইব্রিড দিয়ে বারও করিস তাতেও sp3 বেরোবে। CO3 2- তুই বার করে দেখবি, CO3 2- আর SO3 2- এই দুটোকে বলেছিলাম স্পেশাল, CO3 2- টা বেরোবে sp2 হাইব্রিডাইজড ট্রাইগোনাল প্ল্যানার। H2S টা বার করবি, ওই জলের মতনই হবে,
আর SF6 sp3d2 H2S টাই জলের মতনই, তাহলে সবগুলো সংকরায়ন অবস্থা তুই এখানে বলে দিতে পারলি। কার্বন অক্সিজেন বন্ড ধ্রুবীয় হলেও CO2 মলিকিউলের দ্বিমেরু ভ্রামক নেই, কেন নেই? কার্বনের সাথে অক্সিজেনের বন্ডের যদি কথা বলি, অক্সিজেন ডেল্টা নেগেটিভ থাকবে, কার্বন ডেল্টা পজিটিভ থাকবে। তুই যদি ইন্ডিভিজুয়াল কার্বন অক্সিজেন বন্ডের কথা বলিস, কেন? কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু আমার অক্সিজেনটা আমার মনে আছে ইলেকট্রোনেগেটিভ ভ্যালু 3.5, কার্বনের যতদূর মনে পড়ে 2.5, ঠিক আছে? তো ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকার ফলে কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ। কার্বনের ইলেকট্রোনেগেটিভ ভ্যালুটা একটু দেখে নিস, অক্সিজেনটা 3.5, কার্বনেটা 2.5 বা ওরকমই কিছু একটা, ঠিক আছে, যতদূর আমার মনে পড়ছে। যাই হোক, মোদ্দা কথা এটুকু তো আমরা সবাই জানি, কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ দেন অক্সিজেন, ভ্যালু যাই হোক না কেন। তাহলে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ হলে মোর ইলেকট্রোনেগেটিভের দিকে কি হয়, এই বন্ডের ইলেকট্রন দুটো শিফট হয়ে থাকে। তো বন্ডের ইলেকট্রন দুটো যার দিকে শিফট হয়ে থাকে তার ঘাড়ে ডেল্টা নেগেটিভ হয়। এবার কার্বন অক্সিজেন বন্ড পোলার হলেও CO2 নন পোলার কেন? এই কারণে, কারণ CO2 মলিকিউলটা লিনিয়ার, এদিকে ডেল্টা নেগেটিভ এদিকে ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ। বন্ড মোমেন্টটা এই দিকের বন্ড মোমেন্ট এদিকে কাজ করছে, এই বন্ড মোমেন্ট এদিকে কাজ করছে, যেটা একে অপরকে ক্যান্সেল আউট করে দিয়ে মিউর ভ্যালু 0, তাহলে ওভারঅল মলিকিউলটা নন পোলার হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। KHF2 স্থায়ী যৌগ হলে এটা কেন তৈরি করতে হবে বলছি। আর 38 এর কোশ্চেনটা দেখ, আবার সেই একই কোশ্চেন, CO3 সব কার্বন অক্সিজেন বন্ড সমতুল্য কেন ব্যাখ্যা করো। তাহলে যদি তোর পরীক্ষাতে, স্কুলের পরীক্ষাতে যদি সংকরায়ন নয়, হাইব্রিড বল না, রেজোনেন্স থেকে যদি কোশ্চেন আসে, ওই CO3 এর কার্বন অক্সিজেনের সবকটা বন্ধন যে সমতুল্য এটা ব্যাখ্যা করে, এই কোশ্চেনটাই করবে। আর ওইদিকে মোস্টলি নাইট্রোজেনের অক্সিজেনের এমওটি করতে দেবে, এই সব টাইপেরই কোশ্চেন করবে। আর তোকে কি বলে সমযোজী বন্ধন কার সমযোজী ধর্ম বেশি, আয়নীয় ধর্ম বেশি, এসব থেকে কোশ্চেন একটা আসবে, চান্স আছে। বাকি তো হাইব্রিডাইজেশন থেকে কোশ্চেন দিচ্ছে, সেট থেকে কোশ্চেন দিচ্ছে, ওগুলো তো থাকবেই মোস্টলি। এবার KHF2 স্থায়ী যৌগ হলো KHBr2 এর অস্তিত্ব নেই কেন? এটা হাইড্রোজেন বন্ডিং এরই যে কোশ্চেনিয়ারটা আছে, হাইড্রোজেন বন্ডিং শেষ হলে একটা কোশ্চেনিয়ার আছে দেখবি, ওই কোশ্চেনিয়ারের মধ্যেই এটা দেওয়া আছে। আমি ছবি তুলে রেখেছি আশা করি। এই তো এটা গোটাটা, এরপরেও পাতায় একটা ছবি আছে, হ্যাঁ, মানে গোটাটা আমি লিখিনি, এটুকু দেখে নে। তাহলে কি হয়, তুই যখনই HF মলিকিউলটা আমরা জানি হাইড্রোজেনের সাথে ফ্লুরিন থাকবে, হাইড্রোজেন বন্ড করতে পারবে, কিন্তু হাইড্রোজেনের সাথে যদি ক্লোরিন থাকে, HCl কিন্তু হাইড্রোজেন বন্ড করতে পারে না, কারণ ক্লোরিনের প্রথমত সাইজ বেশি এবং ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটিটা ফ্লুরিনের থেকে কম। তাহলে আমার হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট লাগবে, শুধু হাইলি হলেই হলো না, কারণ তুই বলবি অক্সিজেন আর ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির কাছাকাছি কম্পারেবল, এরকম না নাইট্রোজেনের সাথে। যাই হোক, তাই যদি হয় তাহলে তাতেও নাইট্রোজেন পারছে, ক্লোরিন কেন পারছে না? কারণ হাইড্রোজেনের সাইজ ছোট, ক্লোরিনের সাইজ বড়, তাহলে সাইজটাও একটা ফ্যাক্টর। তাহলে HCl কিন্তু কোনো হাইড্রোজেন বন্ড করতে পারে না, HF কিন্তু হাইড্রোজেন বন্ড করতে পারে। তাহলে HF হাইড্রোজেন বন্ড করতে পারলে কি হয়? তাহলে প্রথম কথাটাই বলেছে HF বন্ডটা অত্যন্ত ধ্রুবীয়, বেশ বন্ডটা খুব ধ্রুবীয়, ভালো কথা। HF, তাই HF এর মধ্যে তুই যদি KF কে অ্যাড করে দিস, KF কি করবে, জলে গেলেই K+ আর F- আয়ন দেবে। এই F- আয়নগুলো HF মলিকিউলের সাথে স্ট্রং হাইড্রোজেন বন্ড করবে। কি করবে? স্ট্রং হাইড্রোজেন বন্ড করবে। তাহলে ধর তোর এটা HF মলিকিউল, F- ওই দিকেই দেখাই, HF মলিকিউল, এটা ধর তোর HF মলিকিউল। তাহলে HF মলিকিউলে কি হয়, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, আর একটা F-, এটা তো নেগেটিভলি চার্জ। তাহলে এই নেগেটিভলি চার্জ আর ডেল্টা পজিটিভ চার্জের মধ্যে কি হবে, এখানে একটা ইন্টারাকশন। এই টোটালটাকে আমি লিখতে পারি HF2-। এই HF2- আসলে কি, হাইড্রোজেনের সাথে ফ্লুরিনের একটা কোভ্যালেন্ট বন্ড, আর একটা হাইড্রোজেনের সাথে আরেকটা ফ্লুরিনের হাইড্রোজেন বন্ড, এটা তৈরি করতে পারে। কিন্তু HCl এরকম কোনো ঘটনা ঘটে না, তো এটা তৈরি করতে পারে। তাহলে এটা HF2-, তাহলে বাইরে K+টা বসলো, তাহলে কি হলো, KHF2 তৈরি করলো, KHF2 তৈরি করতে পারছে, কিন্তু KClF2 কেন বলছি, KHCl2 এরকম তৈরি করতে পারে না, কারণ HCl এরকম স্ট্রং হাইড্রোজেন বন্ডই হয় না। KHCl2 গঠিত হয় না, কারণ বেসিক্যালি HCl হাইড্রোজেন বন্ড করতে পারে না, HCl হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না বলে ওই Cl- এর সাথে মানে পোলারিটিটা কম বলে Cl- এই H এর সাথে এখানে হাইড্রোজেন বন্ডটা করতে পারে না, যার ফলে এখানে যেমন HF2- আয়ন তৈরি হয়েছে, ওখানে HCl2- আয়ন তৈরি হতে পারে না। এবং একই কথা, K+টা যদি তার পাশে না বসতে পারে, তাহলে KCl2ও তৈরি হতে পারে না। তাহলে এই ছিল তোর বন্ডিং এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন।
প্রিভিয়াস ইয়ারটা বলতে বেশিক্ষণ লাগলো না, তার কারণটা হচ্ছে আমরা চ্যাপ্টারটা পড়তে অনেকটা সময় স্পেন্ড করেছি। চ্যাপ্টারটা পড়তে বহু সময় স্পেন্ড করা হয়েছে, প্রতিটা জিনিস ডিটেলে পড়া হয়েছে, কোথাও কিছু ডাউট রেখে বা কিছু কম রেখে পড়ানো হয়নি, সমস্তটা পড়ানো হয়েছে। সেই জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে এমন কিছু যায় আসেনি। আর কিছু কোশ্চেন আমি বললাম করিয়ে দিয়েছি, যেগুলো যে ক্লাসে রেফার করলাম সেগুলো সেই ক্লাস রেফার করবি, তাহলেই ভালো করে পারবি। তাহলে এই ছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আর পরের দিন এরপর আমরা পরের চ্যাপ্টার স্টার্ট করবো।